তিস্তার পানি বিপদসীমার উপরে, পানিবন্দী কয়েক হাজার মানুষ। সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল 4 জেলের। আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। কুষ্টিয়া মাইক্রোবাস চাপায় প্রাণ গেল 2 বোন সহ 4 শিশু শিক্ষার্থীর। সড়ক অবরোধ। বিজেপির 123 সদস্য মিয়ানমারে ফিরল। মিয়ানমার থেকে ফিরেছে 85 বাংলাদেশি। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। উজানের ঢল আর টানা বৃষ্টিতে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে পানিবন্দী উত্তরাঞ্চলের কয়েক জেলার নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ। এদিকে পানির চাপ সামলাতে তিস্তা ব্যারাজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপরে। টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে লালমনিরহাটে। 5 উপজেলায় পানিবন্দী অন্তত 20,000 মানুষ। ডুবে গেছে নিম্নাঞ্চলের রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে যাচ্ছে পুকুরের মাছ। পানি টানি উঠছে, বর্তমান আমার পাকা ধান ভাঙিছে 4 দিনের মাটি। ছাগল তাবৎ পানির উপরে আছে, খাওয়া দাওয়া বন্ধ, চুলে রুলে তাবৎ ভিজি আছে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যায় আছি, চলতে পারি না। কুড়িগ্রামে বিপদসীমার উপরে তিস্তার পানি। অব্যাহত রয়েছে জেলার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি। পানিবন্দী চর এলাকার হাজার হাজার মানুষ। ডুবে গেছে আমন ধান, সবজি ক্ষেত। ভাঙনের মুখে ঘরবাড়ি, স্কুল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। হঠাৎ করে নদীর পানি বাড়ছে, তিস্তা নদী। এখন কাঁচা ধান আন্ন ওদনে নাইতে যে নদীর ভাসি যায়, ভাসি গেলে ফির খামুকি। বাড়ি ঘর সব তলায় গেছে। এখন কই থাকে না থাকে, ধান শীষ বেড়াচ্ছে, সেই শীষ বেড়া ধান পর্যন্ত তলে গেছে। ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপরে তিস্তার পানি। এছাড়া বৃষ্টি ও উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত আছে নীলফামারী, গাইবান্ধা জেলার নদ নদীতে। পানিবন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চল ও বেশ কয়েকটি চরাঞ্চলের বাসিন্দারা। এদিকে পদ্মার পানি বৃদ্ধিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নে পানি ঢুকে পড়েছে নদী তীরের 37টি গ্রামে। ফসলি জমি ও সড়কে পানি ওঠায় মানবতার জীবন এসব মানুষের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার সকালে তিনি আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই আদেশ দেন। একই সাথে কারাগারে তাঁকে ডেভিশন অনুমোদন করা হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। রোববার সকালে আত্মসমর্পণ করতে সিএমএম কোর্টে উপস্থিত হন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সে সময় আদালত প্রাঙ্গণে তার ভক্ত সমর্থকরা হাজির হন। মাহমুদুর রহমানের উপস্থিতি ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল আদালত চত্বরে। সকাল 11টায় এজলাসে হাজির হন তিনি। মিনিটখানিক শুনানির পর সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ও ষড়যন্ত্র করার অভিযোগের মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে 5 বছরে। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন। তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। মাহমুদুর রহমানের আইনজীবী অভিযোগ করে বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে প্রত্যেকটি মামলাই ষড়যন্ত্রমূলক। আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে কারামুক্ত করা হবে বলেও জানান তিনি। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। যে মামলায় মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে
সেটা একটা প্রহসনের মামলা। যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত ফরিয়াদির পিছনে পিছনে হাঁটে, আপনারা দেখেছেন। আপনাদের কাছে বক্তব্য হলো এই, সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন। গত সরকারের আমলে বিচার ব্যবস্থা সরকারের পিছনে পিছনে হাঁটতো, এই দৃশ্য সেটাই প্রমাণ করে। এই মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। বিগত সরকারের আমলে সারা দেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে 127টি মামলা হয়েছিল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিপির 123 সদস্যকে চতুর্থ দফায় নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অপরদিকে মিয়ানমার কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরেছে 85 বাংলাদেশি। সকালে একাধিক গাড়িতে করে তাদের সবাইকে কক্সবাজার শহরের নুনিয়াছটার বিআইডব্লিউটি এর জেটি ঘাটে নেওয়া হয়। সেখান থেকে একটি জাহাজে করে তাদের মিয়ানমারের সিটওয়ে বিমানবন্দরে পাঠানো হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে সরকারি বাহিনী চলমান সংঘাতের মধ্যে গত 2 মাসে নাফ নদী অতিক্রম করে বিজিপির 123 সদস্য বাংলাদেশে ঢুকে পড়ে বিজিবির কাছে আত্মসমর্পণ করেন। তাদের টেকনাফের দমদমিয়া এলাকার একটি বহুতল ভবনে রাখা হয়। এদিকে মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পাওয়া 85 বাংলাদেশি নাগরিককে নিয়ে গতকাল সিটওয়ে বন্দর থেকে মিয়ানমার নৌবাহিনী জাহাজ ইউএমএস চিনডুইন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। আজ সকালে জাহাজটি কক্সবাজার বিআইডব্লিউটি এর ঘাটে পৌঁছায়। প্রশাসনে এখনও স্বৈরাচারে প্রেতাত্মারা বসে আছে, তাদের সরাতে না পারলে সংস্কার করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক সমাবেশে রিজভী এসব কথা বলেন। ভারতের উদ্দেশ্যে রিজভী বলেন, বাংলাদেশ সিকিম ভুটানও নয়। যদি বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চান তাহলে কারো জন্য সেটা মঙ্গল হবে না। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। উপদেষ্টা আলী ইমাম মজুমদার উনি 111-এর সময়ও মঈনুদ্দিন ফখরুদ্দিনের পারপাস তিনি তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। এখন যদি তিনি আবার প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকেন তাহলে ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কার্যক্রম সফল হবে বলে আমার মনে হয়। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু হয়েছে। জেলার দীঘিনালায় 19 সেপ্টেম্বর সহিংসতায় পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত লারমা স্কয়ার বাজার পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরীর নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন। পরে উপজেলা পরিষদ কার্যালয়ে পাহাড়ি, বাঙালি ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন। তদন্ত কমিটির প্রধান জানান, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ, বিশিষ্টজনদের মতামত, ঘটনার ভিডিও ও পত্রপত্রিকার রিপোর্ট দেখে ঘটনার কারণ উদ্ঘাটন করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। 18 সেপ্টেম্বর চুরির অভিযোগে এক যুবককে হত্যার ঘটনার জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে 4 জন নিহত হন। 2.5 মাস বন্ধের পর আজ থেকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু হয়েছে। আবারও ক্লাসে ফিরতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজের বুক চিতিয়ে প্রতিবাদ জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। প্রতিবাদে ফুঁসে ওঠে পুরো দেশ। আন্দোলন দমাতে 18 জুলাই বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ করা হয়। 5 অগস্টের পর ভিসি প্রত্যাহার সহ বিভিন্ন কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। নতুন ভিসি নিয়োগের পর বিশ্ববিদ্যালয়টির অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে। রোববার সকালে শহীদ আবু সাইদের ইংরেজি ডিপার্টমেন্ট পরিদর্শন করেন ভিসি। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা চাই আমাদের ক্যাম্পাসে আর যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আমাদের আবু সাইদের ক্যাম্পাস যেন একটা আদর্শ ক্যাম্পাসে পরিণত হয়, এই আশা রেখেই আমরা আমাদের ক্লাসে ফিরছি। শিক্ষায় সেশন জটের যে সমস্যাটা, যেটা ছাত্রছাত্রীদের মধ্যে ভীষণ ক্ষতির কারণ, সেটা যাতে আর ভবিষ্যতে না ঘটে সেই প্রচেষ্টা আমাদের থাকবে। নোয়াখালী সদরে গণপিটুনিতে গুরুতর আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গণপিটুনিতে আহত হয়েছে আরও 3 যুবক। পুলিশ বলছে হতাহতরা আগে থেকেই সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল। গতরাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে আহত অবস্থায় নিয়ে আসা হয় আব্দুল শহীদকে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, একই দিন দুপুরে সদর উপজেলার সূর্যনারায়ণ এলাকায় একটি বাড়ি ঘেরাও করে ছাত্র জনতা। এ সময় শহীদ সহ 4 যুবককে গণপিটুনি দিয়ে একটি পাইপ গান সহ যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে তারা। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। শহীদের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র মামলা সহ বিভিন্ন থানায় 8টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দিনাজপুরের সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শিশুসহ 5 বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি জানায়, সকালে উপজেলার বিরল সীমান্ত পার হওয়ার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হল উপজেলার টাঙ্গুয়া গ্রামের পঞ্চনন চন্দ্র রায়, তাপসী রানী রায়, তপু চন্দ্র রায়, প্রভাস চন্দ্র রায় এবং পরেশ চন্দ্র রায়। পরে তাদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। হাজিরা ও বোনাস বৃদ্ধি সহ শ্রমিকদের 18 দফার দাবি পূরণের যৌথ ঘোষণার পর স্বাভাবিক হয়ে এসেছে শিল্পাঞ্চল আশুলিয়ার শ্রম পরিস্থিতি। অধিকাংশ কারখানা উৎপাদনে ফিরেছে, তবে আওয়ামী লীগ সরকারের সাবেক 2 সংসদ সদস্যের মালিকানাধীন 2টি কারখানা সহ 19টি কারখানা এখনও বন্ধ রয়েছে। এদিকে সকালে পলাশবাড়ি এলাকায় ডংলিয়ন নামের তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের 2 পক্ষের সংঘর্ষে আহত হয় কমপক্ষে 10 জন। অপরদিকে কাঠগড়ায় লুসাকা গার্মেন্টসে বহিরাগত লোকজনের ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে নিরাপত্তার স্বার্থে আরও 30টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফরিদপুরে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগারের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে ফরিদপুর আদালত প্রাঙ্গণে এর উদ্বোধন করেন তিনি। এর আগে আদালতের বিচারক ও আইনজীবীরা তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জিয়া হায়দার সহ সকল বিচারকবৃন্দ ও আইনজীবীরা। উদ্বোধন শেষে তিনি আদালত প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে আদালত প্রাঙ্গণ ঘুরে দেখেন তিনি। নোয়াখালী কোম্পানিগঞ্জের মুসাপুর নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন বিশিষ্ট কবি ও দার্শনিক ফরহাদ মজহার। তিনি মুসাপুরের জনতা বাজার নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সাম্প্রতিক বন্যায় ধসে যাওয়া মুসাপুর রেগুলেটরের কারণে নদী ভাঙন এলাকা সরেজমিনে পর্যবেক্ষণ শেষে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সাথে কথা বলেন। 26 অগস্ট কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়নের রেগুলেটরটি উজান থেকে নেমে আসা পানির তীব্র চাপে ভেঙে যায়, ফলে ফেনী নদীর নিচু এলাকা প্লাবিত হয়। কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহারে হামলার 12 বছর আজ। 2012 সালের এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উত্তম বড়ুয়া নামে এক বৌদ্ধ যুবক পবিত্র কোরআন অবমাননার গুজবের জেরে 18টি প্রাচীন বৌদ্ধ বিহার ও বৌদ্ধদের শতাধিক বসতঘরে হামলা ও লুটপাট চালানো হয়। এই ঘটনায় দায়ের করা 18টি মামলার একটিরও বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এদিকে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ। ভালুকায় স্থানীয় বন বিভাগের হয়রানি প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। উপজেলার সিড স্টোর নামক স্থানে এই মানববন্ধনে এলাকাবাসীরা জানায়, একই দাগে বন বিভাগ ও কৃষকের রেকর্ডিং ভূমির ডিমার্গেশন না থাকায় ওই ভূমিতে চাষাবাদ করতে পারছে না তারা। চাষাবাদ শুরু হলে বন বিভাগ কৃষকের নামে ভূমি জবরদখলের মামলা দায়ের করে। ভালুকার বন এলাকার কয়েক হাজার কৃষকের নামে বন বিভাগ কর্তৃক হয়রানিমূলক মামলা রয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার সহ সীমানা নির্ধারণের দাবি জানানো হয়। চট্টগ্রামেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, পরে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চিফ কার্ডিওভাস্কুলার সার্জন ডাক্তার সারওয়ার আলম, ডাক্তার মুজিবুল হক, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার AKM ফজলুল হক। বক্তারা বলেন, শিল্প কলকারখানার ব্যাপক প্রসার, অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে বাতাস দূষিত হচ্ছে, ফলে উচ্চ রক্তচাপ সহ হৃদরোগে আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। তিস্তার পানি বিপদসীমার উপরে, পানিবন্দী কয়েক হাজার মানুষ। সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল 4 জেলের। আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। কুষ্টিয়ার মাইক্রোবাস চাপায় প্রাণ গেল 2 বোন সহ 4 শিশু শিক্ষার্থীর, সড়ক অবরোধ।
বিজেপির 123 সদস্য মিয়ানমারে ফিরল। মিয়ানমার থেকে ফিরেছে 85 বাংলাদেশি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টে ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।